নির্বাচন কমিশনের চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। সংখ্যালঘু অধ্যুষিত এলাকা মুসলিম এলাকাগুলো থেকে এমন এমন নথি আসতে শুরু করেছে বা নথিই নেই, তাদের নাম আপলোড করা হয়ে গেছে, সেটা দেখে নির্বাচন কমিশনের মাথায় হাত পড়ে গেল। কি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি কর্মচারীরা এই কাজগুলো করতে পারলো? শেখ রাজেশ আলীর বাবা হচ্ছে ভুবন চন্দ্র বেরা। ভাবতে পারছেন? ভোটার মুসলিম আর তার বাবা হচ্ছে হিন্দু। অবিশ্বাস্য ঘটনা এই মুহূর্তে চোখে পড়ছে। আপনারা জানেন, আমি আমার প্রতিবেদনে গত দুদিন ধরে বলেছি যে নির্বাচন কমিশনের প্রথম রাতেই বেড়াল মারা দরকার ছিল। প্রথম দিকেই যদি 4-5 জনকে জেলে পাঠাতে পারতো, তাহলে এই রাজ্যে এসআইআরটা সঠিকভাবে করা যেত। এটা ছিল আমার মতামত। নির্বাচন কমিশনের মতামত ছিল কিছুটা আলাদা। নির্বাচন কমিশনের মতামত হচ্ছে যে যদি প্রথম দিকেই এই রকমের ড্রাস্টিক অ্যাকশন নেওয়া যেত, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে কোনো কাজই নাকি করানো যেত না। এটা নির্বাচন কমিশনের ভিউ। অনেকে এটাকেই সমর্থন করছেন, কিন্তু আমি মনে করছি যদি প্রথম দিকে কিছুটা অ্যাকশন নেওয়া যেত, তাহলে আজকে এই নথি আপলোড করার পর যে ঘটনাগুলো আমরা চোখে দেখতে পাচ্ছি, সেগুলোকে নির্বাচন কমিশনকে ফেস করতে হতো না। আর মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সরকারি কর্মচারীরা কাজ করবে না, তাদেরকে কোন রকমের কাজটা করিয়ে ম্যানেজ করতে হবে, তারপরে আমরা দেখব এটা শেষে আবার বুমেরাং হয়ে যাবে না তো? 28শে ফেব্রুয়ারি কি আদৌ ফাইনাল ভোটার তালিকা প্রকাশ করা যাবে? এসআইআর এর শুনানি শেষ হওয়ার পর যেটুকু দেখা যাচ্ছে, তাতে এত লক্ষ লক্ষ গরমিল রয়েছে, তাতে আদৌ 28শে ফেব্রুয়ারি ফাইনাল ভোটার তালিকা প্রকাশ করতে পারবে কিনা নির্বাচন কমিশন যথেষ্ট সন্দেহের বিষয় হয়ে গেছে। একটা উদাহরণ আমি আপনাদের দেখালাম, এরকম লাখ লাখ উদাহরণ নাকি ধরা পড়ছে। ভালো করে দেখুন কিভাবে শেখ রাজেশ আলীর বাবা হয়ে গেছেন ভুবন চন্দ্র বেরা। দেখুন আপনারা। এই সমস্যাগুলো হচ্ছে শুধুমাত্র মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে বেশি, এবং সেখানে এই যে উদাহরণটা নির্বাচন কমিশন দেখিয়েছে শেখ রাজেশ আলীর বাবা ভুবনচন্দ্র বেরা, সেখানে কোনো নথি আপলোড করা হয়নি, কিন্তু সেখানে ইআরওর তরফ থেকে ফাউন্ড ওকে লিখে দেওয়া হয়েছে। তাহলে ভাবুন একবার, এই যে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত এলাকাতে এরকম লাখ লাখ নথি আপলোডই করা হয়নি, নথি দেওয়াই হয়নি, অথচ তাদের সবকিছু আপলোড করে ফাউন্ড ভেরিফাইড করে লিখে দেওয়া হয়েছে। ঠিক যেমন কলকাতা পুলিশ যে কাজটা করছে, কলকাতা পুলিশ এই মুহূর্তে যে অপরাধটা করছে, ভেরিফাইড বলে একেবারে সমস্ত ডমিসাইল সার্টিফিকেটের যে সমস্ত আবেদন জমা করছে, সেগুলো কলকাতা পুলিশের বিভিন্ন থানা থেকে ভেরিফাইড বলে লিখে দেওয়া হচ্ছে, একটাও ভেরিফিকেশন হচ্ছে না।
ভেরিফাইড বলে লিখে সেগুলো জমা পড়ে যাচ্ছে জেলা শাসকের দপ্তরগুলোতে। যে অপরাধটা কলকাতা পুলিশ করেছে, মমতার পুলিশ করেছে, সেই অপরাধটা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি আধিকারিকরা, ইআরও। কি করা উচিত এদের? এদের পরিষ্কার এই ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার এবং এই যারা এইআরও আছেন, এদেরকে প্রত্যেককে চাকরি থেকে সাসপেন্ড করে জেলে পাঠিয়ে দেওয়া উচিত, তবে এরা শায়েস্তা হবে। এই জন্যই আমি বলেছিলাম যে বেড়ালটা প্রথম রাতেই মারতে হতো। ইলেকশন কমিশন কেন ভয় পাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এই আধিকারিকগুলোকে? এটা কোনো অজুহাত ছিল না যে এসআইআরটা শেষ হয়ে যাক, তারপর তোদিকে দেখে নেবো। আরে এসআইআরটা শেষ হয়ে যাওয়ার আগে অব্দি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি আধিকারিকরা বুঝেই গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে যেমন খুশি ভুয়ো ভোটার, বিশেষ করে ছেলে যদি মুসলিম নাম হয় তাহলে তাদেরকে আমরা ভোটার তালিকা রেখে দেবো, কেউ কিছু করতে পারবে না। এবার কি হবে? এত লাখ লাখ নথি যে যাচাই না করেই ফাউন্ড ওকে লিখে দেওয়া হয়েছে, সেগুলো সমস্ত রিভিউ করতে হবে। এই সংখ্যাটা কত? কয়েক লাখ। এখন অব্দি আমি আপনাদের বলেছি যে কত নাম বাদ গেছে। প্রায় 1.5 কোটি মানুষ, 1.5 কোটির বেশি মানুষকে শুনানিতে ডাকা হয়েছিল, আপনারা জানেন। এর মধ্যে প্রায় 32 লক্ষ ছিল আনম্যাপড। প্রাথমিক পর্বে 58,20,000 মানুষের নাম প্রথমেই বাদ চলে গিয়েছিল। তারপরে প্রায় 4,98,000, প্রায় 5 লাখের কাছাকাছি ভোটার শুনানিতেই আসেনি। সংখ্যাটা দাঁড়িয়েছিল 23,63,20,000। তারপরে দেখা গেল প্রায় আরো 2.5 লাখের নাম বাদ চলে গেল, কোনো নথিপত্র দিতে পারেনি। সংখ্যাটা দাঁড়ালো ওই 65,60,70,000-এর মধ্যে দাঁড়াচ্ছে। এই মুহূর্তে এখনো এই সংখ্যাটা এই 65,60,70,000-এর মধ্যে দাঁড়িয়েছিল। গতকাল জানা গেল আরো 1 লাখ লোকের যে এই যে শুনানি আপলোড করা হয়নি, কারণ তারা কোনো নথি জমাই দেয়নি, তো আপলোড কি হবে? সংখ্যাটা এই মুহূর্তে প্রায় 66 থেকে 67 লাখ ভুয়ো ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে, যাদের নাম বাদ যাবে। অফিসিয়ালি এখন অব্দি যেটা জানা গেছে 67 লাখ, 66 থেকে 67 লাখ, 66.5 লাখের কাছাকাছি নাম এখন অফিসিয়ালি বাদ যাচ্ছে। আমরা ভেবেছিলাম যে বাকি এই যে 1.5 কোটি ভোটারকে যে ডাকা হলো, এর যদি মিনিমাম, এর যদি 10% বাদ যায় তাহলেও আরো 15 লাখ, অর্থাৎ 66-67 লাখের পর আরো 15 লাখ, প্রায় 80-82 লাখের কাছাকাছি দাঁড়িয়ে যাবে, যেটা আমার এখনকার অনুমান। আবার বলছি, ভালো করে বোঝার চেষ্টা করুন। 66-67 লাখ ভোটারের নাম ফাইনাল ভোটার তালিকা থেকে ইতিমধ্যে বাদ চলে গেছে। 67 লাখ ভোটার বাদ চলে গেছে অফিসিয়াল। বাকি আমার অনুমান যে 1.5 কোটি ভোটারকে ডাকা হয়েছিল, অন্তত 10% বাদ যাবার কথা, আরো 15 লাখ। এখন কমিশনের সিদ্ধান্ত থেকে বোঝা যাচ্ছে যে এটা হয়তো 15 লাখের অনেক বেশি চলে যাবে যদি ঠিকঠাক ভেরিফিকেশনটা হয়। এই মুহূর্তে যেটুকু জানতে পেরেছি, এখন সুপার চেকিং শুরু হয়েছে, এবং এই সুপার চেকিং এই পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পশ্চিম বিধানসভার এই রকমের নথি পেয়েছে ভোটার শেখ রাজেশ আলী, বাবা ভুবনচন্দ্র বেরা। কি করে হলো? ইআরওকে এখন জবাবদিহি করতে হবে, তার সাসপেন্ড হয়ে যাবে, চাকরি যাবে, জেলে যাবে। এরকম ঘটনা আরো কয়েক লাখ রয়েছে, এবং এর প্রত্যেকটাই রয়েছে প্রায় যেগুলোকে রিভিউ করতে হবে সিস্টেমে আপডেট হয়ে যাওয়ার পর। বেশিরভাগটাই হচ্ছে মুসলিম এলাকায়। প্রত্যেকের নথির পাশে ফাউন্ড ওকে লিখে দেওয়া হয়েছে, কিন্তু আদৌ সেখানে কোনো নথি নেই, নথি থাকলেও ভুলভাল নথি, এই রকমের নথি। শেখ রাজেশ আলীর বাবা ভুবনচন্দ্র রায় এরকম নথি জমা দিয়েছে ইআরওরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের হয়ে কাজ করে ইআরও এবং এইআরওরা এই সর্বনাশটা করে দিয়েছে এসআইআর। এদের প্রত্যেককে জেলে পাঠাতে হবে, এদের যা যা সিদ্ধান্ত সবকিছু আবার রিভিউ করে দেখতে হবে। অর্থাৎ ইলেকশন কমিশনকে ডবল খাটনি খাটতে হচ্ছে। যদি আমার কথা শুনতো যে প্রথম রাতেই বিড়াল মারতে হবে, ওই 4 জন ইআরও এইআরও কে যদি জেলে পাঠিয়ে দিত, তা হলেও এতটা এই রকমের এসআইআর শুনানি শেষ হওয়ার পরেও নির্বাচন কমিশনকে এতটা অসহায়তার মধ্যে পড়তে হতো না। এখন কার থিওরিটা গ্রহণযোগ্য সেটা এবার বাংলার মানুষকে ঠিক করতে হবে। আমি যেটা বলেছিলাম প্রথম রাতেই বিড়াল মারতে হবে 4 জন এবং বাকি কিছু ভিডিওকে জেলে পাঠানোর দরকার ছিল, তাহলে এই পরিস্থিতিটা দেখতে হতো না। এই থিওরিটা সঠিক নাকি নির্বাচন কমিশনের ওই থিওরিটা সঠিক ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি কর্মচারীরা আমাদেরকে এসআইআর করতেই দিত না? হিয়ারিং হয়ে গেছে, এবার আমরা বুঝে নেব। আবার পুরোপুরি সমস্ত চেকিং করতে হচ্ছে, যেটাকে বলা হচ্ছে সুপার চেকিং। এই সুপার চেকিং এ বেশিরভাগ দেখা গেছে যে মুসলিম এরিয়াতে যাবতীয় গন্ডগোল করে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি আধিকারিকরা, ইআরও এবং এইআরওরা। এবং শুধু তাই নয়, মুসলিম 4টে জেলায় তো বটেই,
এমনকি দক্ষিণবঙ্গের একটা জেলায় টু বি রিভিউড অর্থাৎ নথি আপলোড হয়ে গেছে, ফাউন্ড ওকে লিখে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি কর্মচারীরা। তারপরেও স্পেশাল পর্যবেক্ষণে দেখা যাচ্ছে টু বি রিভিউ করতে হবে 1,500। বুধবার সকালে সেই সংখ্যাটা পৌঁছায় প্রায় 10,000-এর কাছাকাছি। অর্থাৎ বেশিরভাগ যেগুলো ফাউন্ড ওকে বলে আপলোড হয়ে গেছে প্রত্যেকটাকে রিভিউ করতে হবে এই সুপার চেকিং এ। কত নাম বাদ যাবে, কত নাম বাদ যাবে এটা এখন নির্বাচন কমিশন বলতেই পারছে না। অন্তত নির্বাচন কমিশনের স্পেশাল পর্যবেক্ষকরা যেটা বলছেন যে 1.5 কোটি মানুষের যেভাবে নথি আপলোড হয়েছে তাতে হয়তো এই 1.5 কোটির মধ্যে প্রায় 30 লক্ষ ভোটারের নাম বাদ চলে যেতে পারে। এটা কখন জানা যাচ্ছে? এসআইআর এর শুনানি শেষ হবার পর। তাহলে একবার ভাবুন, 58 লাখ আগে বাদ চলে গেছে, 5 লাখ শুনানিতে আসেনি, অর্থাৎ 63 লাখ। তারপরেও যদি 30 লাখের নাম বাদ যায় তাহলে 90-93 লাখে পৌঁছে যাচ্ছে ভুয়ো ভোটারের তালিকা। যেটা আমি বলেছিলাম বারবার যে 1 কোটির কাছাকাছি ভুয়ো ভোটার বাদ না গেলে জানতে হবে এসআইআর ঠিকঠাক হলো না। আজ অব্দি আমরা দাঁড়িয়ে আছি ওই 66-67 লাখ ভুয়ো ভোটার বাদ চলে গেছে, ওই পজিশনে আমরা দাঁড়িয়ে আছি। ভবিষ্যৎ কি বলবে সেটা আগামী 7 দিনের মধ্যে আপনারা জানতে পারবেন যে আদৌ ইলেকশন কমিশনের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি কর্মীদের যে বাঁদরামিগুলো করে গেছে বিভিন্ন জায়গায় এসআইআর এর শুনানিতে, সেইগুলো এই স্পেশাল পর্যবেক্ষকরা সুপার চেকিং এ কতটা ঠিক করতে পারে সেটাই এখন দেখার। যদি সবটা ঠিকঠাক হয় তাহলে এই রাজ্য চমকে যাবে, নির্বাচন কমিশন যেমন চমকে যাচ্ছে। কত যে বাপের নামের তালিকায় গন্ডগোল আছে সেটা এবার আস্তে আস্তে ধরা পড়ছে। কি মনে হয় আপনাদের, কত নাম বাদ যেতে পারে? এখন অব্দি আমরা দাঁড়িয়ে আছি 66-67 লাখ ভোটার বাদ চলে গেছে, আর কতটা নাম বাদ যেতে পারে? সমস্তটা কি সুপার চেকিং এ ধরা পড়বে? এই সংখ্যাটা কি 85-90 লাখ অব্দি যাবে, যেটা অন্তত বিজেপির তরফ থেকে এখনো মনে করা হচ্ছে? কি বলেন আপনারা? এই ধরনের সমস্ত নথি আপলোড করে দিয়েছে, নথি ছাড়াই যাবতীয় প্রমাণপত্র আপলোড করে ফাউন্ড ওকে বলে লিখে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি কর্মীরা। এদেরকে আমরা গারদের আড়ালে দেখতে চাই, এদের চাকরি চলে যাওয়া দেখতে চাই, এদেরকে গারদের আড়ালে দেখতে চাই, যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যাদের পানিশমেন্ট হবে তাদেরকে প্রমোশন দেবো। এই লজ্জাজনক কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী। আপনারা কতদিন এই লজ্জা সহ্য করবেন? কতদিন আপনারা এই লজ্জা সহ্য করবেন? যারা ভোটের কাজে গাফিলতি করলো, যারা দেশ বিরোধী কাজ করলো, তাদেরকে প্রমোশন দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা কতদিন এটা সহ্য করবেন? এই তোষণবাজ, দুর্নীতিবাজ, চোর জোচ্চোর সরকারটাকে এবার হারাতেই হবে, তাছাড়া বাঁচার কোনো রাস্তা নেই। মমতা তৃণমূল আবার ক্ষমতায় এলে এই রাজ্য একেবারে শেষের পথে অনেকটাই এগিয়ে দিয়েছে। 26-এ যদি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল ক্ষমতায় আসে এই রাজ্যটার আলাদা করে কোনো অস্তিত্ব থাকবে না, দেশ বিপদে পড়ে যাবে। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে এসআইআর সংক্রান্ত এমন অনেক তথ্যই চেপে রাখতে দেব না।